পরিকল্পিতভাবে ভারত থেকে পানি ছাড়ার কারণে ফেঁসে যাচ্ছেন ভারত সরকার। খেপে গেছেন সেনাপ্রধান ডক্টর ইউনূস। এখন কি করবেন বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। জানা গেছে কুমিল্লায় মারা গেছে 37 জন, খাগছড়াইতে 52 জন এবং নোয়াখালীতে 48 জন। পানিবন্দী হয়েছে 5 কোটি মানুষের বেশি। বাংলাদেশের উজানে অর্থাৎ ভারত থেকে নেমে আসা পানিতে ভয়াবহ আকার ধারণ করেছে দেশের বন্যা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া গরম তাজা খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও দেখতে চলেছেন রংপুর এবং কুমিল্লা সহ ফেনীতে কিন্তু লাশের পর লাশ ভেসে যাচ্ছে। ভারত কেন করছে বাংলাদেশের সাথে এমন, সেই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছে নতুন সেনাপ্রধান। সেই সাথে কান্না কান্না ভেজায় সেনাপ্রধান কিন্তু ভারতের বিপক্ষে ভালোভাবে অ্যাকশন নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। সেই সাথে ত্রিপুরায় কি খবর, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে এবং বিস্তারিত মাধ্যমে সবকিছু দেখানো হবে। তার জন্য আমি আবারও বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশ কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলে, জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে নেই। কুমিল্লায় মারা গেছে 37 জন, খাগছড়াইতে 52 জন এবং নোয়াখালীতে 48 জন। পানিবন্দী হয়েছে 5 কোটি মানুষের বেশি। রাতের আধারে ঘুমন্ত মানুষকে ইচ্ছে করে বন্যার পানিতে ডুবানোর জন্য ভারত ফারাক্কা বাঁধ সহ ডুম্বুর জলবায়ু বিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। এতে করে ঘুমন্ত বাঙালিরা বুঝতে পারেনি তাদের উপরে ধেয়ে আসছে চরম বিপদ। মুহূর্তেই পানি ছড়িয়ে পড়ে নিম্ন অঞ্চলীয় এলাকাগুলোতে। স্থানীয়রা বলছে বিগত 300 বছরেও তারা এমন ভয়াবহ বন্যা এর আগে কখনোই দেখেনি। কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, খাগড়াছড়ি, ফেনী সহ আরো বিভিন্ন জায়গায় পানি এখন বিপদসীমার সর্বোচ্চ উপরে বইছে। বিশেষ করে ফেনীর অবস্থা এতটাই ভয়াবহ যে আশঙ্কা করা হচ্ছে এই জেলার চিহ্ন পর্যন্ত থাকবে না। পুরোটাই পানির নিচে তলিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেখানে বর্তমানে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা মানুষ সেখানকার আত্মীয়দের সাথে কোনোভাবেই যোগাযোগ রক্ষা করতে পারছে না। প্রবাসী ভাইয়েরা তাদের বাবা মা, বউ, বাচ্চার চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। তারা বেঁচে আছে না মারা গেছে তাও জানতে পারছে না। বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে, নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমনকি জাহাজ, বোটের সাহায্য এমন তীব্র স্রোতের মধ্যে কেউ উদ্ধার কাজের জন্য যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না। হেলিকপ্টারের সাহায্যে জানা গেছে প্রায় 5 কোটির বেশি মানুষ এখন পানিবদ্ধ, আর আহত 7 লক্ষ মানুষ। সেখানকার 2 তলা বিল্ডিং এর ভেতরেও পানি চলে এসেছে। তাহলে বুঝতেই পারছেন পানির তীব্রতা এবং পরিমাণ কত বেশি। এছাড়াও রয়েছে তীব্র বৃষ্টি। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়ক, ঘরবাড়ি এখন পানির নিচে। পানির তীব্র স্রোতে গোমতীর বেইলি সেতু ভেঙে পড়েছে। গোমতী নদীর পানি বেড়ে এত বেশি হয়েছে যে সেখানকার পানি এখন মানুষের ঘরে ঢুকে পড়েছে। এই নদীর পানি এখন বিপদ সীমার 85 সেন্টিমিটার উপরে দিয়ে বইছে। এছাড়াও তীব্র স্রোতে এবং পাহাড়ি ঢলের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পানির নিচে ডুবে গেছে। ভয়াবহতা আরো বাড়ছে অতি বৃষ্টির কারণে। এছাড়াও শোনা যাচ্ছে ভারত আরো একটি বাঁধ নতুন করে খুলতে চলেছে। এমন অবস্থায় বাংলাদেশ অত্যন্ত বিপদের মুখোমুখি। হঠাৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে মানুষ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে, এমন বন্যা তারা এর আগে আর কখনোই দেখেননি। হঠাৎ হওয়া বন্যার কারণে মানুষ তাদের ঘর থেকে দামি জিনিসপত্র বের করতে দূরের কথা, জীবন নিয়েও পালাতে পারেনি অনেকেই। ঘুমন্ত মানুষ কল্পনা করেনি ঘুমের মধ্যেই বন্যার পানিতে ডুবে ভয়াবহ মৃত্যু হবে তাদের। লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি সব পানির নিচে তলিয়ে গেছে। শত শত বিঘা জমির ফসল পানির নিচে ডুবে নষ্ট হচ্ছে। তিস্তার চরাঞ্চলের ঘরবাড়ি পানির নিচে এমন ভাবে তলিয়ে যাচ্ছে যে সেগুলোর চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়াও নদী ভাঙনের আতঙ্কে মানুষ ভয়ে নিজের জীবন বাঁচাতে ছুটে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই 1,97,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বন্যার পানিতে বিষাক্ত সাপ ঘরে প্রবেশ করে অনেকের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যার পানিতে প্লাবিত। এছাড়াও পানি উঠেছে বিভিন্ন রেল লাইনে, যার কারণে সড়ক পথে গাড়ি চলাচল, ট্রেন চলাচল এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক জায়গাতে জাহাজ চলাচল বন্ধ হয়েছে। এমন পরিস্থিতিতে মানুষ গ্রামে বন্যার ভয়াবহতায় আটকা পড়া কাছের মানুষের কাছেও যেতে পারছে না তাদেরকে উদ্ধার করতে। এমনকি তারা আদৌ জীবিত আছে কিনা সেটাও তারা জানে না। সিলেট চট্টগ্রামের ট্রেন চলাচল একেবারেই বন্ধ, যার কারণে সেখানে যাত্রীদের ভিড় জমেছে। বিভিন্ন জেলায় বন্যার পানিতে আটকে থাকা মানুষের কাছ থেকে জানা গেছে তারা এর আগে ইতিহাসে এমন বন্যা কখনোই দেখেনি। কিন্তু কোন রকম পূর্ব সংকেত ছাড়াই হঠাৎ রাতের গভীরে হওয়া এমন বন্যা
যন্ত্রণা তারা কল্পনা করতে পারেনি। রাত 1:45-এ কোন রকম পূর্ব নোটিশ না দিয়েই উজান থেকে নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত, যেটা বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। ভারত থেকে বাংলাদেশে আসা 54টি নদী, 30টিতে রয়েছে ভারতের বাঁধ। এর মধ্যে ভারত তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে। ত্রিপুরার খোয়াই নদীর 7টি গেট খোলা হয়েছে। এছাড়াও খুলে দেওয়া হয়েছে ডুম্বুর, এমনকি ফারাক্কা বাঁধ। না, ভারত সবগুলো বাঁধ খুলে দেয়নি, তবে ইতিমধ্যেই তারা যে কয়েকটি বাঁধ খুলে দিয়েছে তাতে যদি বাংলাদেশের 1/3 ডুবে যায়, বাংলাদেশের কোটি কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে, তাহলে এই 30টি বাঁধ খুলে দেওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে? ইতিমধ্যেই বাংলাদেশের নোয়াখালী, ফেনী, সিলেট, খাগড়াছড়ি, কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে লক্ষ লক্ষ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানিবন্দী হয়েছে 5 কোটি মানুষের বেশি। জানা গেছে কুমিল্লায় মারা গেছে 37 জন, খাগড়াছড়িতে 52 জন এবং নোয়াখালীতে 48 জন। এই সংখ্যাগুলো শুধুমাত্র সেখানকার শহর অঞ্চলের। কেননা গ্রামের ভেতরের দিকের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে কতজন মারা গেছে, কতজন এখনো জীবিত আছে তা এখন পর্যন্ত জানা যায়নি। কেননা সেখানে পানির স্রোত এত বেশি যে উদ্ধার কাজের জন্য মানুষ সেখানে যেতে পারছে না। এমন অবস্থায় ভারত রাতের আধারে আরো কয়েকটি বাঁধ খুলে দেবে না তার নিশ্চয়তা কি? এমন অবস্থায় শুধু বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ নয়, বরং পুরো বাংলাদেশের অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে। শুধুমাত্র একটি জেলার কথাই বলি, ফেনী, যেখানে ইতিমধ্যে 57 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে অনেক কষ্টে সেনাবাহিনী এই কয়েকজনের লাশ উদ্ধার করেছে, যেখানকার বিভিন্ন উপজেলায় মানুষের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমনকি উদ্ধার কাজের জন্য তীব্র স্রোতের কারণে মানুষ সেখানে পৌঁছাতেও পারছে না। তাহলে চিন্তা করুন সেখানে মৃত্যুর সংখ্যা আরো কত বেশি হতে পারে। শুধু ফেনী নয়, একটি গোপন সূত্রে জানা গেছে ভারত রাতের মধ্যে যশোর কোদলা নদীর উপরে বাঁধ, খোয়াই নদীর উপরে চাকমাঘাট বাঁধ, ফুলবাড়িয়াতে মহানন্দা নদীর উপরে বাঁধ, গোমতী নদীর উপর মহারানী বাঁধ, মুহুরতী নদীর উপর কলসি বাঁধ এগুলো ছেড়ে দেবে। আর তখন কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, কুড়িগ্রাম, মৌলভীবাজার সহ আরো বিভিন্ন জেলায় বন্যার যে ভয়াবহ তাণ্ডব দেখছেন তার চেয়েও কয়েকগুণ বেড়ে যাবে এর তাণ্ডব। এমনকি সেই সব জেলার কোনো অস্তিত্বই হয়তো আর থাকবে না। বুঝেই যাচ্ছে এই বন্যা কোনো স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ একেবারেই নয়, বরং এটা রাজনৈতিক চাল যা ভারত ইচ্ছাকৃতভাবেই করছে। বাংলাদেশকে ভয়াবহ ক্ষতির সম্মুখীন করতেই ভারতের এই অপচেষ্টা। এই ভয়াবহ বন্যায় ফেনীর একটি পরিবারে ক্ষুধার্ত বৃদ্ধ বাবা মা এবং মাহারা একমাত্র ছোট্ট মাসুম বাচ্চাটিকে ঘরে রেখে খাবারের সন্ধানে বের হয় বাচ্চাটির বাবা। এর মধ্যে হঠাৎ পানির স্রোত এত বেড়ে যায় যে সে কল্পনাও করেনি। কিছুক্ষণ পর শুকনো রুটি নিয়ে ঘরে ফিরে দেখতে পায় তীব্র পানির স্রোতে তার পুরো পরিবারের সবাই মারা গেছে। এছাড়াও 9 মাসের গর্ভবতী এক মহিলা নিজেকে বাংলাদেশের উজানে অর্থাৎ ভারত থেকে নেমে আসা পানিতে ভয়াবহ আকার ধারণ করেছে দেশের বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তবর্তী বাঁধ খুলে দিয়েছে ভারত। এরপরই রাতারাতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতি। এরই মাঝে এই ভয়াবহ বন্যায় অন্তত 30 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। হঠাৎ করে আসা এমন ভয়াবহ বন্যায় একদম দিশেহারা হয়ে গেছে সাধারণ মানুষজন। রাতারাতি আসা এমন ভয়াবহ বন্যার ফলে প্রাণে বাঁচতে অনেকেই ঘরবাড়ি ফেলে রেখে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন। আবহাওয়া অফিসগুলোর দেওয়া তথ্য মতে আগামী 48 ঘন্টায় উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দেশের বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে এরই মধ্যে দেশের অন্তত 12টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে ভারত থেকে আসা ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের অন্তত 8টি জেলা। এই যখন অবস্থা তখন পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 30 লাখেরও বেশি মানুষ। এখন পর্যন্ত দেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে। এছাড়া বন্যা আরও নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময়ে উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি সমতল কতিপয় পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। এর ফলে এসব এলাকায় বন্যার প্রকোপ আরো বাড়তে পারে। দর্শক, বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। প্রথমত আমি আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদকে ধন্যবাদ দিই তার এমন বক্তব্যের জন্য। রাষ্ট্র টু রাষ্ট্র ভারতের সাথে আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক, ম্যান টু ম্যান, সেটা বলবৎ থাকা জরুরি। আমাদের যে কোনো প্রয়োজনে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ভারত সাপোর্ট করেছে। ভারতে যে আন্দোলনটা হচ্ছিল আমরা সেখানে কথা বলেছি। আমাদের এই সম্পর্ক যেন টিকে থাকে। তবে পলিটিক্যাল লেভেলে
আমরা আমাদের যে ন্যায্য হিস্সা সেটা কিন্তু বুঝে পেতে চাই। দর্শক, ত্রিপুরা হঠাৎ করে আলোচনায় এসেছে কারণ আমরা বর্তমানে বাংলাদেশে যেই বন্যাটা ফেস করছি রাইট নাও, বাংলাদেশের বিভিন্ন জেলায় সব কিছুর কিন্তু ওই গোড়াটা ত্রিপুরাতেই। তো ত্রিপুরার যে মন্ত্রী ছিল আমাদের এই ডম্বুর বাদনিয়া, তিনি বলছিলেন যে তারা এটা খোলে নাই, এটার সিস্টেমটা এমনভাবে হয়েছে যেটা নির্দিষ্ট পরিমাণের উপরে গেলে এটা অটোমেটিক খুলে যায়, ওভারপাস হয়। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু তাদের এই বক্তব্যের সাথে সহমত পোষণ করে নাই। বাংলাদেশের বক্তব্য হচ্ছে, আমাদের যিনি উপদেষ্টারা আছেন নাহিদ ছাড়াও বাকিরা বলছেন যে আমাদেরকে অ্যালার্মিং ছাড়া তারা যে কাজটা করছে সেটা করতে পারে না। তবে এবার দ্বিতীয় ধাপে ত্রিপুরাতে এই মুহূর্তে মানবিক সংকটটা বিশাল আকার ধারণ করছে। আসলে মোদির রাজ্যে মোদির কিছু মন্ত্রী এমপি ছাড়া বাকিরা আমজনতা তারা আসলে খুবই বিপদে আছে। তো ত্রিপুরার এই বিপদের দিনে বাংলাদেশ ত্রিপুরার পাশে প্রয়োজনে সাহায্য সহযোগিতা পাঠাবে। আমার কাছে ভালো লাগছে যদি এরকম উদ্যোগ নেওয়া হয় শুধুমাত্র ত্রিপুরার জন্য। ভাই আমি গরিব মানুষ, আমি 2-4টা পয়সা সেই ফান্ডে দিব, কারণ এটা দরকার। গরিব মানুষ টু গরিব মানুষ, আমাদের ভালোবাসা ঠিক থাকুক। প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ভারতের সিকিম এবং ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম। তার ফেসবুক এক পোস্টে সে লিখেছে, বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং দেশ রক্ষায় ঐক্যবদ্ধ আমরা এবং যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী ছাত্র জনতা, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করে মানে সারা বাংলাদেশের বন্যা কবলিত এলাকাগুলোতে ছড়ে গিয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশি এবং দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছে। ইনশাআল্লাহ আমরা দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারবো। প্রয়োজন যদি হয় তাহলে আমরা বাংলাদেশ থেকে সিকিম, ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠাবো। তার এই বিবৃতির জবাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছে যে বাংলাদেশকে তারা ওয়েলকাম জানিয়েছে। এইটা হওয়া উচিত কূটনৈতিক সম্পর্কটা। আমি মনে করি যে তবে ত্রিপুরার যে মন্ত্রী তার যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যটা এখনও সে অটল আছে। যাই হোক, এটা তার দেশের পলিটিক্যাল স্ট্যান্ড, স্বীকার করবে না, এটা কোনোভাবেই স্বীকারের সুযোগ নাই, যার কারণে তারা তাদের স্ট্যান্ডে আছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখাচ্ছি কোনটা, ওই কে জানি ভারতের স্ট্যাটাস দিছিল যে বাংলাদেশের বন্যা নিয়ে 1 পয়সা ত্রাণ পাঠাবে না। আরে বেটা, এখনো জঙ্গলে হাগিস মুতিস মারি, সত্যি করে বলছি। আমাদের বাংলাদেশে গতকালকে যা দেখছি আমরা বাংলাদেশের ইতিহাসে এতটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখি নাই। সামনে হিন্দুদের পূজা টাকাটা পর্যন্ত ফান্ডে দিয়ে দিছে, তাও কোথায়? আসুন্না ফান্ডে। কারণ এখানে ধর্ম, বর্ণ, পরিচয় এগুলো আমরা সাম্প্রদায়িক একটা বাংলাদেশ, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, যেখানে আমরা বিপদে সবাই একজোট হয়ে যাই। এমনি আমরা রাজনীতি করবো, পিটাপিটি করবো, অন্য কিছু করবো, কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশ এক্সাম্পল রাইট নাও। সো ত্রিপুরাতে সমস্যা না, যদি না সমস্যা আছে, যদি উদ্যোগ নেওয়া হয় আমি ইনশাল্লাহ পাশে দাঁড়াতে চাই। নাইটকে অসংখ্য ধন্যবাদ। তবে ত্রিপুরার সরকার এখনও একটা কথা বলছে যে কেন 31 বছর পরে আসলে এই বাঁধ খুলে দেওয়া হলো বা এই বাঁধটা ওভারপাস করে পানি আসলো। ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি বলছেন 1993 সালের 21শে আগস্ট ত্রিপুরার সাবরুমে তৎকালীনে একদিন, মানে টোটাল একদিনে 247 মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল। আর 31 বছর পর 20শে আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে 375.8 মিলিমিটার। তার মানে ওই সময়ের রেকর্ডকেও কয়েক গুণ ছাপিয়ে গেছে। তো এই হিসাবে আসলে আপনার পানিটা এতটা বেশি হয়ে গেছে যে তারা তাদের বাঁধ থেকে এটা অটোমেটিক, বাঁধের সিস্টেম নাকি ডম্বুরের, যে আপনার নির্দিষ্ট একটা পরিমাণ মানে 94 মিটার জল ধারণ করার যে সর্বোচ্চ ক্ষমতাটা, এর বেশি পানির পরিমাণ হলেই আপনার অটোমেটিক্যালি এই গেট দিয়ে পানি বের হয়ে যায়। আবার এটা 94 মিটারের নিচে নামলে অটোমেটিক বন্ধ হয়ে, যেটা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্য, কতটুকু সত্য মিথ্যা বলছে তারাই ভালো জানে। তবে অটোমেটিক উঠা গেলেও তাদের বক্তব্য এটা একদিন এমনভাবে হয়েছে যে আমরা বাংলাদেশকে অ্যালার্মিং করার সুযোগ ছিল না। ভালো মন্দ তারা জানে আসলে কি বলছে। তবে ত্রিপুরার অবস্থা খারাপ, ত্রিপুরার মানুষের জন্য আমরা দোয়া করছি, আমরা ইনশাআল্লাহ ত্রিপুরার পাশে থাকব। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।